অন্তর্বর্তী সরকারের এক বছরের রপ্তানি প্রবাসী আয় মূল্যস্ফীতির মতন সূচকে উন্নতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতনও ঠেকানো গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গত এক বছরের অর্থনৈতিক সংস্কার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ আইনুল ইসলাম। আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইবো, গত এক বছর যে সংস্কার হয়েছে, এই সংস্কারের বিষয়ে আপনার মূল্যায়ন কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার মূল্যায়ন হচ্ছে যে আমরা কিছু কিছু সূচকের ইতিবাচক দিক দেখছি। বিশেষ করে যেটি আপনি বললেন, আপনাদের যে আলোচনা হলো সেখানে বলা হচ্ছে যে আমাদের রিজার্ভ বেড়েছে, রেমিটেন্স বেড়েছে এবং রপ্তানি বেড়েছে। এই দুটো খাত ছাড়া অন্যান্য যে সূচকগুলো আছে, বিশেষ করে মূল্যস্ফীতি কিছুটা ইতিবাচক দিক আছে, কিন্তু আবার গত মাসে কিন্তু মূল্যস্ফীতি 8.55, এবং আরো যে $500 $5,000 যে কিনবে, সেখানে কিন্তু একটি সমস্যা আছে। আবার কিন্তু অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাবে এবং আবার এই মূল্যস্ফীতি বাড়তে পারে। পাশাপাশি যে আমাদের বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগের যে অবস্থা, তাতে করে কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হবে কর্মসংস্থান। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যালেঞ্জ থেকেই গেছে। এবং কর জিডিপি রেশিওর যেটা বলা হলো, সেখানে 7%, এবং এটিতে বাড়ানোর উদ্যোগ নিয়েছে যে আমাদের এনবিআর কে দুটো অংশে ভাগ করা হয়েছে, এবং এটি সময় সাপেক্ষ ব্যাপার যে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি আসতে আর কি। মোটা দাগে কিন্তু আমরা কিছুটা হলেও মানে বলবো যে সুবাতাস আমরা দেখতে পাচ্ছি আর কি। আইনুল ইসলাম, আমরা জানি যে অন্তর্বর্তী সরকার গঠনের পরপর শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছে। সেই টাস্ক ফোর্সের সুপারিশ ছিল অনেকগুলো, সেই সাথে বিগত সরকারের আমলের যে দুর্নীতিগুলো ছিল সেই দুর্নীতি সবকিছু মিলে আপনার মনে হয় যে কতটা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশ কতটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আপনার মনে হয়? না, এখানে আমাদের যে সুপারিশগুলোর কথা শুনেছি তার অধিকাংশই এটি সম্ভব হয়নি, যে নানান কারণে। যেটি বলা হয়েছে আসলে এক বছরের মধ্যে যতটুকু হয়েছে সেটি ছাড়া এর বেশি প্রত্যাশা করা আমার মনে হয় যে ঠিক হবে না। তারপরেও কিন্তু যা প্রত্যাশা ছিল সেটি কিন্তু অর্জিত হয়নি। অনেকগুলো বিষয়, পুঁজিবাজারের কথা বলি বা ব্যাংকিং খাতের যতটুকু, কিছু ব্যাংক আবারও কিন্তু তারা তারল্য সংকটে ভুগছে এই জায়গাগুলোতে। প্লাস এটির বাইরে কিন্তু বীমা এবং নন ব্যাংকিং খাতের ওই জায়গায় কোনো হাত দেওয়া হয়নি। সুতরাং অনেকগুলো বিষয় এখনো আমরা এর কোনো অগ্রগতি দেখছি না। সুতরাং এক বছরে যতটুকু আমি মনে করি যে শুধুমাত্র রিজার্ভ এবং রেমিটেন্সের এই জায়গাটাই ছাড়া আর অন্য কোনো কিছু সে তেমন আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি যে সামনেই কিন্তু নির্বাচনের সম্ভাব্য তারিখ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি ফেব্রুয়ারির দিকে হয়তো নির্বাচন হতে পারে। সেই নির্বাচনকালীন আগ পর্যন্ত অর্থনীতির আর কোন কোন বিষয় নিয়ে কাজ করা দরকার আপনি বলে মনে করেন, এবং নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ কি কি থাকবে? নির্বাচিত সরকারের চ্যালেঞ্জগুলো, যেটা এখনকার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোই চ্যালেঞ্জ থাকবে। এখন যদি এই সময়ের মধ্যে কিছু কাজ এগিয়ে নেওয়া যায়, বিশেষ করে আর্থিক খাতের যে সংস্কারের যে হাত দিয়েছে সেটি যদি সম্পূর্ণ করা যায়, তাহলে নির্বাচিত সরকারের জন্য সুবিধা হবে। প্লাস যদি চলমান যে সংস্কারগুলো এগুলো যদি নির্বাচিত সরকারের জন্য রেখে দেয়, তাহলে কিন্তু আমাদের বিশেষ করে বিনিয়োগ এটি বাড়বে, এবং অন্যান্য অর্থনীতির যে দিকগুলো আছে সেগুলো আমরা মনে করি যে ইতিবাচক ধারায় চলে আসবে। আইনুল ইসলাম, আপনি বিদেশে বিনিয়োগের কথা বলছিলেন। আমরাও জানি যে বিদেশ বিনিয়োগ এই বছরও অনেকটা কমেছে, তারপরেও কিন্তু বিডা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তারা চেষ্টা করছে বিনিয়োগ আকর্ষণের জন্য। এক্ষেত্রে আপনার প্রধান বাধা কোন বিষয়গুলোকে মনে হয়? না, অন্যতম বাধা যেটা আপনি বললেন এবং আমাদের অর্থনীতিতে যেটা বলা হয় যে বিনিয়োগের জন্য অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সেই রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা এই জায়গায় কিন্তু আমরা তেমন অগ্রগতি দেখছি না, এবং দিন দিন কিন্তু এটা ডিটেরিয়েশন হচ্ছে। আইনুল ইসলাম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।